একদিন রক্তিম যখন অফিস থেকে ফিরে আসে তখনই তার স্ত্রী ঐশী রক্তিমের শার্টে একটা লাল রঙের লিপস্টিকের দাগ দেখতে পায়, যা দেখে ঐশী খুবই অবাক হয়। কারণ ঐশী মোটেই লাল লিপস্টিক পরতে পছন্দ করত না, সে সবসময় পিঙ্ক কালারের লিপস্টিক ব্যবহার করত। এই তোমার শার্টে এরকম লিপস্টিকের দাগ এলো কি করে? এই জন্য তুমি অফিস থেকে এত লেট করে বাড়ি আসো? দেখো রক্তিম, সত্যি করে বলো তোমার কি কেস চলছে? এই 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আর এরই মধ্যে তুমি আমাকে চিট করা শুরু করে দিয়েছো। তোমার যদি অন্য কাউকে পছন্দ তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আচ্ছাই মুশকিল তো। আরে বাবা, আমাদের অফিসে অনেক মেয়ে কাজ করে, আর আমরা অফিসের ক্যান্টিনে লাইনে দাঁড়িয়ে থাকি। তখনই হয়তো কারো লিপস্টিক আমার শার্টে লেগে গেছে। আমি মোটেও তোমাকে চিট করছি না। রক্তিম ঐশীকে অনেক বোঝানোর চেষ্টা করলে ঐশী শেষ পর্যন্ত রক্তিমের কথা মেনে নেয়। কিন্তু ঐশী বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে রক্তিম যেন সবসময় কারোর সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত থাকে। সারাক্ষণ রক্তিম হাসি মুখেই থাকে, খেতে খেতেও সে যেন কারোর সঙ্গে চ্যাট করে। এমনকি রক্তিম বাড়িতে থাকলেও ঐশীকে একটুও সময় দিতে চায় না। এই তোমার কি ব্যাপার বলো তো? সারাক্ষণ শুধু 32 পাটি বের করে কার সঙ্গে চ্যাট করছো? নিজের বউয়ের সঙ্গে একটুও গল্প করো না, কথা বলো না। আমি সারাদিন বাড়িতে সংসার সামলাই, তোমার একবারও আমাকে সময় দিতে ইচ্ছা করে না বলো? সে কি রক্তিম, এসব তোর নামে কি শুনছি? তুই বৌমাকে সময় দিস না, এ তো ভারী অন্যায়। একজন বিবাহিত পুরুষের তার স্ত্রীকে সব থেকে বেশি সময় দেওয়া উচিত, বুঝেছিস? না হলে জীবনেও সংসার টিকবে না। উফ, তুমি এত চটর পটর করো না যে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। বিয়ের পর থেকে আমি যাই করি না কেন, সমস্ত কিছুতেই তোমার প্রবলেম। ঠিক আছে, কালকে 6টার সময় আমি তোমাকে ডিনার করতে নিয়ে যাব, এরপর আমাকে ডিস্টার্ব করবে না বলে দিলাম। রক্তিমের কথা শুনে ঐশী তখনকার মতো খুব খুশি হয়। আসলে বেশ কিছুদিন আগেও রক্তিম এবং ঐশীর ভালোই সম্পর্ক ছিল, কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে রক্তিম অন্যরকম আচরণ করে। অনেকক্ষণ ধরে সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, বারবার শার্ট চেঞ্জ করে, অনেক বেশি করে পারফিউম ব্যবহার করে, বারবার নিজের চুল সেট করে। এসব দেখে ঐশীর সন্দেহ হলেও রক্তিম ঐশীকে কিছুই বুঝতে দেয় না। একদিন অফিস ছুটির পর রক্তিম যখন বেরোবে এমন সময় লিজা রক্তিমের কাছে গিয়ে বলে, রক্তিম ডার্লিং, আমি তোমার জন্য অফিসের নিচে দাঁড়িয়ে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। আমি আমাদের জন্য রেস্টুরেন্টে একটা টেবিল বুক করে রেখেছি। তাই নাকি? তাহলে তো আমাকে এক্ষুনি বেরোতে হয়। এই রাজেশ, শোন না, আমার অফিসের কাজ একটু পেন্ডিং আছে, তুই কাজটা করে তারপরে অফিস থেকে যাবি। হ্যাঁ, আমি একটু কাজে বেরোচ্ছি। রক্তিম সম্পূর্ণভাবে ভুলেই যায় যে আজকে ঐশীকে নিয়ে তার ডিনার ডেটে যাওয়ার কথা আছে। আসলে রক্তিম একটা কোম্পানির সিইও ছিল, আর লিজার বাবাও একজন বড় বিজনেসম্যান ছিল। রক্তিমের সঙ্গে লিজার কিছুদিন আগে একটা ইভেন্টে দেখা হয়। লিজা রক্তিমকে দেখে খুব পছন্দ করে। লিজাও দেখতে এতটাই সুন্দর এবং স্টাইলিশ ছিল যে রক্তিমেরও তাকে ভালো লেগে যায়। মা, আপনার ছেলে কোথায় গেল বলুন তো? আমি এতবার আপনার ছেলেকে ফোন করছি, কিন্তু কিছুতেই আমার ফোন ধরছে না। রক্তিম যে বললো আমাকে ডিনার ডেটে নিয়ে যাবে, না এবার আর পারা যাচ্ছে না। দেখুন মা, আমি আর আপনার ছেলের সঙ্গে সংসার করতে পারছি না, আমি আজই বাপের বাড়িতে চলে যাব। এভাবেই ঐশী রেগে গিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে, যা দেখে জ্যোতি দেবী ভীষণ বিপদে পড়ে। কারণ জ্যোতি দেবী মোটেই চায় না তার ছেলে বৌমার সংসারটা এভাবে ভেঙে যাক। তাই জ্যোতি দেবী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, বৌমা, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। রক্তিম হয়তো অফিসের কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি একটা কাজ করো, রক্তিমের অফিসে যাও। রক্তিমের অফিসের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমরা ডিনার করে আসতে পারো। শাশুড়িমা এমন বললে ঐশী ভাবে রক্তিম হয়তো সত্যি অফিসের কাজে ব্যস্ত আছে। তাই ঐশী তখনই রক্তিমের অফিসে গিয়ে পৌঁছায়। আচ্ছা, রক্তিম কি এখনো কাজে ব্যস্ত? আসলে আজকে আমাদের ডিনার ডেটে যাওয়ার কথা ছিল। আসলে বেশ কিছুক্ষণ আগে একটা মেয়ে স্যারের খোঁজ করতে এসেছিল। স্যার তো ওই মেয়েটার সঙ্গে বেরিয়ে গেল, শুনলাম ডিনার ডেটে যাচ্ছে। ওই তো পাশের রেস্টুরেন্টেই গেল তো। রাজেশের কথা শুনে ঐশীর মাথায় আকাশ ভেঙে পড়ে। ঐশী রাস্তার ওপারের রেস্টুরেন্টে গিয়ে দেখে রক্তিম একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে এবং খাওয়া দাওয়া করছে, যা দেখে ঐশীর নিজের মাথা আর ঠিক থাকে না। সে সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। রক্তিম, তুমি এখানে কি করছো? আজকে তো তোমার আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার কথা, তুমি অন্য একটা মেয়ের সঙ্গে এখানে বসে এখন হাসাহাসি করছো। তোমার সাহস তো কম নয়। এই মেয়েটা কে রক্তিম? তোমাকে এরকম ইনসাল্ট করে কথা বলছে? আমি রক্তিমের গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। ওকে? বয়ফ্রেন্ড? এই যে হ্যালো, আপনি যার সঙ্গে বসে আছেন তিনি আমার হাজবেন্ড, বড় এলেন গার্লফ্রেন্ড ওয়ালি। আমি হচ্ছি রক্তিমের ওয়াইফ।
আমি রক্তিমকে যা খুশি বলতে পারি। তোমার মতো একটা ছেঁড়া ফাটা জামা পরা ভিখারি আমাকে শেখাবে আমার হাজবেন্ডের সঙ্গে আমার কিভাবে কথা বলা উচিত। এভাবে লিজা এবং ঐশী দুজনের রেস্টুরেন্টের মধ্যেই ভীষণই ঝগড়াঝাটি শুরু করে দেয়। এরকম ভাবে রেস্টুরেন্টের মধ্যে সিন ক্রিয়েট হলে রক্তিম বড্ড সমস্যায় পড়ে। রক্তিম এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। উফ ঐশী, তুমি ভুল বুঝছো। তুমি শুধু আমাকে সন্দেহ করো, সব সময় আমার পেছনে পেছনে ঘুরে বেড়াও। লিজা আমার গার্লফ্রেন্ড, মানে মেয়ে বন্ধু। তুমি বাড়িতে চলো এক্ষুনি। লিজা প্লিজ ডোন্ট মাইন্ড। এই বলে রক্তিম কোনো রকমে ঐশীকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু ঐশী ভীষণ পরিমাণে রেগে থাকে। তাই সে রক্তিমকে ভীষণই উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এমন পরিস্থিতিতে রক্তিমও নিজের মাথা ঠিক রাখতে পারে না। আমার গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? শোনো ঐশী, তুমি ওইসব নিয়ে বেশি মাথা ঘামিও না। তোমাকে আমি অনেকবার আমার কাজে নাক গলাতে বারণ করেছি। আজকাল বহু ছেলেরই গার্লফ্রেন্ড আছে। তুমি যদি একান্তই আমার গার্লফ্রেন্ড থাকাটা মেনে নিতে না পারো তাহলে প্লিজ ডিভোর্স নিয়ে চলে যাও। ছি রক্তিম, আজকে ওই আলফাল ছোলার ডালের জন্য তুমি আমাকে এরকম কথা বলতে পারলে? তুমি কি ভাবলে তোমার গার্লফ্রেন্ড আছে শুনে আমি সংসার ছেড়ে চলে যাব যাতে তোমাদের দুজনের একসঙ্গে থাকতে খুব সুবিধা হয়? আমি তোমাকে জীবনেও ডিভোর্স দেব না। দেখি তুমি ওই মেয়ের সঙ্গে কি করে থাকতে পারো। অন্যদিকে লিজা এবং ঐশী ঝগড়া ঝামেলার ঘটনা রক্তিমের অফিসে পুরোপুরিভাবে ছড়িয়ে যায়। রক্তিম গ্রুপ চ্যাট পড়ে ভীষণই লজ্জিত বোধ করে। তার উপর লিজার সঙ্গে চকলেট আইসক্রিম খাওয়ার ফলে রক্তিমের খুবই শরীর খারাপ করে, কারণ রক্তিমের চকলেটে অ্যালার্জি ছিল। তবুও সে লিজার পছন্দের আইসক্রিম খায়, কিন্তু আজকে তার খুবই শরীর খারাপ করায় সে অফিস যাবে না বলে ঠিক করে। পরের দিন সকালে ঐশী যখন ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে তখনই দরজায় খুব জোরে জোরে নক পড়তে থাকে। ঐশী দরজা খুলে দেখে সেখানে লিজা দাঁড়িয়ে আছে। রক্তিম কোথায়? রক্তিমকে আমি কতবার ফোন করছি, রক্তিম কিছুতেই আমার ফোন ধরছে না। তুমি নিশ্চয়ই আমার বেবির সঙ্গে খুব খারাপ বিহেভ করছো, তাই না? তাই জন্য আমার বেবিটা ডিপ্রেশনে চলে গেছে। বেবি? অত বড় দামড়া ছেলেকে কোথা দিয়ে বেবি বলে মনে হয়? এমনিতেও আমি রক্তিমের ফোন থেকে তোমাকে ব্লক করে দিয়েছি, তাইও তোমার সঙ্গে আর ফোনে কথা বলতে পারবি না। ওর ফোনে তো কোনো কলই ঢুকছে না। তোমার মতো একটা মেয়ে রক্তিমের কপালে জুটেছে বলেই রক্তিমকে আমার মতো একটা ভালো গার্লফ্রেন্ড বানাতে হয়েছে। যাই হোক, আমি তোমার পেছনে টাইম ওয়েস্ট করতে চাই না। রক্তিম বেবি, তুমি কোথায় বেবি? এই বলতে বলতে লিজা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এমন সময় রক্তিমও ঘর থেকে বেরিয়ে লিজাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। দেখো না বেবি, কালকে তোমার কাছ থেকে আমার ক্রেডিট কার্ডটাই চাওয়া হয়নি। কালকে তোমার ওই বাজে বউটার রেস্টুরেন্টে যা বিহেভ করছিল, ও মাই গড, সেটা তো আর বলার নয়। আমি সেই জন্য তোমার কাছ থেকে কার্ডটা চাইতেই ভুলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমার শরীর ভালো আছে তো? তুমি আজকে অফিস গেলে না কেন? আসলে আমার একটু মাথা যন্ত্রণা করছিল, তাই আমি অফিসে গেলাম না। এই নাও তোমার কার্ড। আজ থেকে কার্ডটা তোমার কাছে রেখে দাও, আমাকে বারবার ফেরত দিতে হবে না। এই কার্ডটা তোমারই। এরকম বউ থাকলে মাথা ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক। এই নাও, আমার শ্যানেলের পারফিউমটা তুমি রেখে দাও। তোমার যখনই মাথা ব্যথা করবে তখন তুমি এই পারফিউমটা ইউজ করবে, তাহলে তোমার মনে হবে আমি সব সময় তোমার সাথে আছি। আর দেখবে তোমার মাথা যন্ত্রণাও একদম সেরে যাবে। আর কত আদিক্ষেতা দেখবো রক্তিমের মাথা যন্ত্রণা করছে কারণ রক্তিম কালকে রাতে তোমার সঙ্গে চকলেট আইসক্রিম খেয়েছিল। রক্তিমের চকলেটে অ্যালার্জি আছে, যেটা বোধহয় তোমার জানা নেই, জানারও কথা নয়। আর যে পারফিউমটা তুমি রক্তিমকে দিচ্ছ সেটা রক্তিমের মোটেই পছন্দ নয়। ঐশী, তুমি আবার শুরু করলে? প্লিজ চুপ করো। লিজার সামনে আমার মাথা খারাপ করো না। আর লিজা তো অনেকক্ষণ এসেছে, তুমি লিজাকে এখনো কিছু খেতেও দিলে না। বাড়িতে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে সেটা তুমি ভুলে গেছো নাকি? থাক বেবি, তুমি তো জানো আমি যার তার হাতে রান্না খেতে একদম পছন্দ করি না। ইটস ওকে, তুমি আবার বেশি রাগারাগি করো না, তোমার শরীর খারাপ করতে পারে। এই বলে লিজা সেখান থেকে চলে যায়, কিন্তু ঐশী মনে মনে খুব কষ্ট পায়। ঐশী খুব ভালো মতোই বুঝতে পারে লিজা শুধুমাত্র রক্তিমের টাকার জন্যই রক্তিমকে ব্যবহার করতে চাইছে, কিন্তু তবুও রক্তিম লিজার জন্য ঐশীকে কথা শোনাতে থাকে, যেই ব্যাপারটা ঐশী কিছুতেই মেনে নিতে পারে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন রক্তিম খেয়াল করে তার অ্যাকাউন্ট থেকে 3টে বড় বড় ফিক্সড ডিপোজিট গায়েব হয়ে গেছে। এ কি, আর ফিক্সড ডিপোজিট গুলো কোথায় গেল? একটা ফিক্সড ডিপোজিটে প্রায় 5 কোটি টাকা করে রাখা ছিল। হাই হাই, আমার এত টাকা কিভাবে গায়েব হলো? রক্তিম তখনই তার কোম্পানির ফাইন্যান্স ম্যানেজারকে কল করে সব কথা জানায়।
স্যার, আপনার বান্ধবী লিজা আমাকে ফোন করে বলছিল আপনি নাকি এই 3টে ফিক্সড ডিপোজিট লিজাকে ট্রান্সফার করতে চান। আর এমনিতেও আপনি লিজার পেছনে যেভাবে টাকা পয়সা খরচ করেন, আমি তো ভেবেছিলাম হয়তো আপনি সত্যিই লিজাকে এই ডিপোজিটগুলো ট্রান্সফার করতে বলছেন। তাই এত বড় কথা তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমি কখনোই লিজাকে ফিক্সড ডিপোজিটের টাকা ট্রান্সফার করার কথা বলিনি। ঠিক এমন সময় রক্তিমের ফোনে মেসেজ আসে। রক্তিম জানতে পারে লিজা তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উইথড্র করে নিয়েছে। আসলে লিজার বাবার কোম্পানি একটু লসে রান করছিল, আর রক্তিম লিজার বাবার কোম্পানির সব থেকে বড় রাইভাল ছিল। তাই লিজা রক্তিমকে প্রেমের জালে ফাঁসিয়ে এরকম কাণ্ড ঘটায়। রক্তিম তখনই লিজাকে বারে বারে ফোন করতে থাকে। লিজা, তুমি এটা কি করলে? আমি তোমাকে বিশ্বাস করে আমার কার্ড দিয়েছিলাম, আর তুমি কিনা আমার কোম্পানির সমস্ত ফান্ড নিজের নামে করে নিয়েছো। তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো। দেখা করব? কিসের দেখা? আমি এখন যেখানে আছি সেখানকার আসার টিকিট তুমি অ্যাফোর্ড করতে পারবে না, তাই আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। এই বলে লিজা ফোন কেটে দেয়। রক্তিম বুঝতে পারে না এখন সে কি করবে, কারণ এখন রক্তিমের অ্যাকাউন্টে পুরোপুরি জিরো ব্যালেন্স থাকে। রক্তিম ঐশীকে ডেকে সব কথা জানায় এবং ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। খুব তো গার্লফ্রেন্ড করছিলে, এখন গার্লফ্রেন্ড আচ্ছা করে বাস দিয়ে চলে গেল তো। যাই হোক, আমার ছোটবেলাকার বন্ধু সুরজ আমাকে প্রপোজ করেছে। সুরজ লন্ডনে থাকে, তাই আমি ভাবছি এবার আমি ওকে বিয়ে করে নেব। তুমি তো এমনিও আমার কাছে ডিভোর্স চাইছিলে। আমি সত্যি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি ঐশী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব ভুল বুঝেছি, তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমি আর কোনোদিন ওই রকম কাজ করবো না। দেখো, তোমাকে চিট করার শাস্তি আমি পেয়ে গেলাম। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। থাক রক্তিম, আমি তোমার অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। আমি একজন চিটারের সঙ্গে আর কিছুতেই থাকতে পারবো না। আজকে যদি লিজা তোমার সঙ্গে এত বড় একটা স্ক্যাম না করতো, তাহলে তুমি কখনোই আমার কাছে ক্ষমা চাইতে আসতে না। তুমি আমাকে ছেড়ে খুব সহজেই লিজাকে বিয়ে করে নিতে। তোমার জীবনে আমার গুরুত্ব কতটা তুমি খুব ভালো মতোই আমাকে বুঝিয়ে দিয়েছো। যে একবার এরকম ভাবে চিট করতে পারে, সে পরবর্তীকালে অন্য কোনো ভালো মেয়ে পেলে আবার চিট করতে পারবে। এই বলে ঐশী ব্যাগপত্র গুছিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। রক্তিমের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঐশী একেবারে ডিপ্রেশনে চলে যায়। ঐশীর নিজেকে সামলাতে প্রায় 1 বছর সময় লেগে যায়। শেষ পর্যন্ত ঐশী তার বাবা মায়ের কথা শুনে তার ছোটবেলার বন্ধু সুরজকে বিয়ে করে, এবং বিয়ের পর ঐশী সুরজের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে, কারণ সুরজ মোটেই রক্তিমের মতো খারাপ মানুষ ছিল না। কাঞ্চনা তার 12 বছরের মেয়ে মেঘার সঙ্গে বাস করত। শহর থেকে কিছুটা দূরে একটা নিরিবিলি জায়গায় তাদের একটা ছোট্ট ভাঙাচোরা বাড়ি ছিল। কাঞ্চনা খুবই গরিব ছিল, তার কাছে পড়ার মতো ভালো শাড়িও ছিল না। সে লোকের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করে তার মেয়েকে স্কুলে ভর্তি করেছিল। কাঞ্চনার ইনকাম এতটাই কম ছিল যে তার মেয়ের মুখে ভালো কোনো খাবারও তুলে দিতে পারত না। বহু কষ্টে কোনো রকমের শুকনো ভাত রুটি খেয়ে তাদের দিন কাটতো। একদিন কাঞ্চনা তার মেয়েকে স্কুলে দিয়ে এসে নিজেও কাজে চলে যায়। স্কুলে টিফিন বেলা মেঘা দেখে যে তার বন্ধুরা সবাই টিফিন খাচ্ছে। সবাইকে টিফিন খেতে দেখে তারও খুব খিদে পেয়ে যায়। সবাই প্রত্যেকদিন স্কুলে টিফিন নিয়ে আসে। আমার বন্ধুদের মাগুলো খুব ভালো, প্রত্যেকদিন ভালো ভালো খাবার রান্না করে টিফিনে ভরে দেয়, আর আমার মা আমাকে কোনোদিনও টিফিন দেয় না। টিফিন দেওয়া তো দূরের কথা, এমনি বাড়িতেও কোনোদিনও ভালো খাবার রান্না করে না, শুধু নুন ভাত ডাল ভাত খেতে দেয়। এই মেঘা, তুই টিফিন বেলায় কিছু খাস না কেন রে? তোর মা কি তোকে খাবার রান্না করে দেয় না কিছু? এই দেখ, আজকে আমার মা আমার জন্য পোলাও রান্না করে দিয়েছে, খুব ভালো হয়েছে। তুই কি খাবি? না রে, আমি টিফিনের সময় কিচ্ছু খাই না রে, আমার পেট ভর্তি থাকে। দুপুরবেলা খেতে ভালো লাগে না, তাই আমার মা আমাকে টিফিন দেয় না। তুই খা, আমি খাবো না। আচ্ছা, আমি আসছি একটু। এই বলে মেঘা ক্লাসরুমের বাইরে চলে যায়। সে প্রত্যেকদিন টিফিনের সময় ক্লাসে থাকতো না, কারণ তার বন্ধুরা রোজ ভালো ভালো খাবার খেত, তারও খুব খাওয়ার ইচ্ছা করত। স্কুল ছুটির পর মেঘা একা একা বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে যে তার মা বাড়িতে নেই। মা তো এখনো আসেনি বাড়িতে। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি এবার কি খাবো? সকালে একটা রুটি খেয়েছিলাম, খিদে তো পাবেই। যাই দেখি রান্নাঘরে কিছু খাবার আছে কিনা দেখি। মেঘা তাদের ছোট ভাঙাচোরা মাটির তৈরি রান্নাঘরে যায়। সেখানে সে দেখতে থাকে কোনো খাবার রাখা আছে কিনা। খাবার তো দূরের কথা, সে কাঁচা কোনো রকমের আনাজও দেখতে পায় না। একটা কিচ্ছু নেই রান্নাঘরে। রান্নাঘর তো একদম ফাঁকা, শুধু একটা কৌটোতে নুন আছে আর হলুদ আছে।
নুন হলুদ খাবো নাকি শুধু? ভাবলাম যদি কিছু না থাকে কিছু একটা না হয় রান্না করে খাবো, সেটাও হলো না। রান্নাঘর মানেই তো খাবার জিনিসে ভর্তি থাকার কথা। মেঘা মন খারাপ করে ঘরে চলে আসে। সে কি করবে ভেবে না পেয়ে বেশি করে জল খেয়ে পড়তে বসে পড়ে। সে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কাঞ্চনা কাজের বাড়িতে কাজ সেরে বাড়ি আসার সময়, মালকিন, আমার এই মাসের টাকাটা একটু আগে দেওয়া যাবে? আসলে এই মাসে আমার মেয়ের স্কুলের ফিস দেওয়ায় খুব হাত টানাটানি যাচ্ছে। ঘরে চাল ডাল তেল সবকিছু শেষ হয়ে গেছে। মেয়েটাকে ভালো কিছু রান্না করে দিতে পারছি না একদম। সন্ধ্যাবেলা নাকি কান্না কাঁদবি না তো একদম। এরকম নাকে কাঁদলে ঘরের আয় উন্নতি চলে যায়। সব সময় তোর আগে আগে টাকা চাই কেন? হ্যাঁ, গরিব হয়ে জন্মেছিস, দুবেলা ভাত রুটি খেতে পারছিস, তাতেই হচ্ছে না? বড় লোকদের মতো ভালো মন্দ খাওয়ার স্বপ্ন দেখছিস? না মালকিন, আমি সেটা বলতে চাইনি। আরে ঠিক আছে, যা এবার বাড়ি যা। মাস শেষ হতে এখনো 8 দিন বাকি আছে। 1 তারিখে টাকা পাবি। যা এবার, কালকে তাড়াতাড়ি চলে আসিস। আগে আগে টাকা দিয়ে দিলে তোদের মতো লোকেরা আর মন দিয়ে কাজ করতেই চাইবে না, আমার সব জানা আছে। কাঞ্চনা মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। এবার কি করব আমি? মাত্র 10 টাকা পড়ে আছে। এতদিন ধরে মেয়েটাকে শুধুই ডাল ভাত খাওয়াচ্ছি, আর আজকে তো ডালও কেনার টাকা নেই। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না আমি। কাঞ্চনা মনে মনে চিন্তা করতে করতে একটা মুদিখানার দোকানে যায়। এই যে দাদা, আমাকে 10 টাকা চাল আর ডাল দিন তো। কি 10 টাকা চাল ডাল? কি বলেন কি? 10 টাকায় কি আপনি পুরো দোকান কিনবেন নাকি? হ্যাঁ, 10 টাকায় চালও হবে না ডালও হবে না, বুঝেছেন? এই যে 25 কেজি চালের বস্তা দাও একটা, আর 5 কেজি চিনি দিও। 10 টাকায় যা হয় অল্প করে দিলেই হবে, আমার মেয়ে খাবে। ডাল না হলে শুধু চাল দিয়ে দাও। হ্যাঁ বাবু, দিচ্ছি, এখনই দিচ্ছি। এই তুমি চুপ করে দাঁড়াও, আগে বড় খরিদ্দারকে ছাড়বো তারপর। 10 টাকার চাল নেবে, আবার 2 মিনিট দাঁড়াবে না, ভিড় কমবে তারপর দেবো। 10 টাকা চালের কথা শুনে কাঞ্চনার দিকে সবাই ঘুরে ঘুরে দেখতে থাকে। মুদিখানার ভিড় কমলে দোকানদার তাকে একটা ছোট্ট প্লাস্টিকে করে অল্প একটু চাল দেয়। কাঞ্চনা সেটি নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। সে দেখে যে তার মেয়ে বই নিয়ে বসে বসে পড়ছে। বাহ, আমার সোনামা পড়ছে তাহলে, আমার লক্ষ্মী মেয়ে। দূর, পড়তে পারছি কোথায় বলো তো? খুব খিদে পেয়েছে। সারাদিন না খেয়ে কি থাকা যায় বলো তো? খিদেতে পেটে ইঁদুর ডাকছে। রান্নাঘরে তো কিচ্ছু রাখুনি, শুধু নুন আর হলুদ পড়ে আছে। রাগ করে না মা, এই তো আমি এখনই তোমার জন্য রান্না করে দিচ্ছি, একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি করো, আর না খেয়ে থাকতে পারছি না আমি। তুমি তো কাজের বাড়িতে গিয়ে কিছু না কিছু খেয়ে নাও, আর আমাকে সারাদিন না খেয়ে থাকতে হয়। না রে মা, তোকে না খাইয়ে রেখে আমি কখনোই মুখে একটা ভাতের দানাও দিতে পারবো না। আমি খাবার আনছি, দাঁড়া। কাঞ্চনা রান্নাঘরে যায়। সে তাড়াতাড়ি চুলা ধরাতে গিয়ে দেখে যে রান্নাঘরে কাঠ নেই। সে বাইরে থেকে কাঠ আনতে চলে যায়, কিন্তু সেদিন বৃষ্টি হওয়ায় কাঠকুটো সব ভিজে ছিল। সে নিরুপায় হয়ে ভিজা কাঠ নিয়ে এসে চুলা ধরানোর চেষ্টা করে। অনেকক্ষণ ধরে সে চুলা ধরানোর চেষ্টা করলেও চুলা ধরতেই চায় না। রান্নাঘর ধোয়াতে ভরে ওঠে। চুলাটাও ধরতে চাইছে না, কপালটা এতই খারাপ কি যে বলবো। ওদিকে মেঘা খিদে সহ্য করতে না পেরে বলে, কি জানি কেমন ফালতু রান্নাঘর তোমার। লোকের বাড়ি রান্নাঘরে আজকাল ইলেকট্রিক ওভেন আছে, আর আমাদের ঘরে একটা গ্যাস সিলিন্ডারও নেই। তুমি এই মাটির চুলাতে রান্না করতেই থেকে যাও, আর এদিকে আমি না খেয়ে মরেই যাই। হ্যাঁ, তাতে কি হয়েছে মা? অনেক লোক আছে যাদের বাড়িতে সব থাকা সত্ত্বেও তারা মাটির চুলাতে রান্না করে। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ খুব ভালো হয়। হ্যাঁ, তো ওদের কাছে সবকিছু থাকে, তাই নিজেদের ইচ্ছা খুশি মতো যেটাই ইচ্ছা রান্না করতে পারে। আমাদের কি কিছু আছে নাকি যে নিজের ইচ্ছা মতো রান্না করতে পারবো? আর রইলো কথা স্বাদের, রোজ তো ডাল ভাত খেয়ে খেয়ে অন্য কোনো খাবারের স্বাদ কেমন হয় আমি সেটাই তো ভুলে গেছি। একটু আগেই তো তোর খুব জোরে খিদে পেয়েছিল, আর এখন আমাকে কথা শোনাচ্ছিস? একটু শান্ত হয়ে বস না মা, আমি রান্না করছি তো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। কাঞ্চনা দোকান থেকে কিনে নিয়ে আসা চাল একটা পাত্রে করে উনুনে চাপিয়ে দেয়, আর মনে মনে ভাবে, মেঘাকে শুধু ভাত দেবো কিভাবে? ও তো শুধু ডাল ভাতই খেতে চায় না, এমনিতেই রেগে আছে।
শুধু নুন ভাত দেখলেই আরো রেগে যাবে। রান্নাঘরে তো আর কিচ্ছু নেই। এক কাজ করি, ভাতের ফ্যানের সঙ্গে নুন আর হলুদ মিশিয়ে দিই, দেখে ডাল মনে হবে, মেঘা কিছু বুঝতে পারবে না। কিছুক্ষণ পর কাঞ্চনা খাবার নিয়ে এসে মেঘাকে খেতে দেয়। নে মা নে, খেয়ে নে, আমার মেয়েটা খিদেতে কাতর হয়ে পড়েছে একেবারে। নে মা নে। এটা কি খাবার মা? ডাল এমন কেন? মনে হচ্ছে জল খাচ্ছি। তোমার কি হয়েছে বলো তো? ভালো করে ডাল রান্নাও করতে পারছো না? আমার বন্ধুর মায়েরা পোলাও বিরিয়ানি করে টিফিন ভর্তি করে স্কুলে পাঠায়, আর তুমি সামান্য ডালও রান্না করতে পারো না? খাওয়ার সময় রাগ করতে নেই রে মা, আজকে খেয়ে নে, আমি কালকে তোর জন্য তোর পছন্দের পনির রান্না করব। কি সত্যি বলছো? কালকে পনির রান্না না করলে আমি কিন্তু ভাত খাবো না বলে দিলাম। আচ্ছা মা, তুমি খাবে না? তুমিও খেয়ে নাও আমার সঙ্গে। না রে মা, আমি পরে খাবো, আমার কাজ আছে এখন, তুই খেয়ে নে। এভাবেই কাঞ্চনা নিজে না খেয়ে তার মেয়েকে খাইয়ে দেয়। পরের দিন কাঞ্চনা কাজে গেলে তার মালকিন তাকে চিলি পনির রান্না করতে বলে। কাঞ্চনা মনে মনে খুব খুশি হয়। সে রান্না করতে করতে ভাবে, রান্না হয়ে গেলে মালকিনের কাছে অল্প একটু তরকারি চাইবো। মেয়েটাকে কালকে বলেছি পনির খাওয়াবো, কিন্তু মালকিন যদি না করে দেয় তাহলে কি হবে? মালকিন দেবে না, আমাকে না বলেই নিয়ে যেতে হবে। কি কপাল আমার, এখানে এত ভালো ভালো খাবার রান্না করছি, অথচ টাকার অভাবে বাড়িতে এগুলো কখনোই রান্না করতে পারি না আমি। কাঞ্চনা মনে মনে অনেক ভাবনা চিন্তা করার পর লুকিয়ে লুকিয়ে একটা টিফিন কারিতে অল্প একটু চিলি পনির ভরে রাখে। কিন্তু তার মালকিন তাকে এটা করতে দেখে ফেলে, আর সে খুব রেগে গিয়ে তাকে কাজ থেকে বের করে দেয়। কাঞ্চনা তার কাছে হাত জোড় করে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু তার মালকিন একটা কথাও শোনে না। মালকিন, আমার এই মাসের টাকাটা অন্তত দিয়ে দিন। টাকা? কোনো টাকা হবে না। রোজ রোজ আমার বাড়িতে ভালো ভালো খাবার রান্না করিস আর টিফিন ভর্তি করে চুরি করে নিয়ে যাস, তারপর আবার টাকা চাইছিস? যা ভাগ এখান থেকে। কাঞ্চনা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তখন মেঘা স্কুল থেকে বাড়ি আসেনি। কাঞ্চনা মনের দুঃখে একা একা কাঁদতে থাকে। এবার আমি কি করব? আমার তো কাজও চলে গেছে, মেয়েটাকে আমি কি খেতে দেব? ঘরে একটা কিচ্ছু নেই। সকালে না খাইয়ে স্কুলে পাঠিয়েছি, এখন স্কুল থেকে এসেই খেতে চাইবে। কালকে আমি ওকে পনির রান্না করে খাওয়াবো বলেছিলাম। হে উপরওয়ালা, আমাদের উপর একটু দয়া করো। আমি এক অপয়া অভাগী মা, নিজের মেয়ের পেট ভরাতেও পারছি না আমি। মেঘা দরজার বাইরে থেকে তার মায়ের সব কথা শুনে ফেলে। সে ঘরের ভেতরে এসে বলে, মা, আজকে আমি কিচ্ছু খাবো না, আমার পেট ভর্তি। আজকে আমার এক বন্ধু আমাকে জোর করে ওর টিফিন খাইয়েছে জানো। আমি জানি রে মা, তুই আমাকে মিথ্যা কথা বলছিস। তোর মুখ দেখেই আমি বুঝে যাই তোর পেট ভরা নাকি খালি। আমাকে ক্ষমা কর মা, এই গরিব মাটাকে ক্ষমা কর। কাঞ্চনা খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় তাদের বাড়িতে লিপিকা এবং তুহিন নামে এক দম্পতি আসে। আমাদের খুব জল তৃষ্ণা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? আসলে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, পিকনিক করে বাড়ি ফিরছিলাম। আমাদের কাছে অনেক খাবার আছে, কিন্তু জল নেই, একটু জল দিন না। হ্যাঁ, আপনারা বসুন, আমি জল আনছি। কাঞ্চনা তাদের দুজনকে জল খেতে দেয়। ধন্যবাদ আমাদের তৃষ্ণা মেটানোর জন্য। আসলে এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা এখানে জায়গা কিনে একটা ফার্ম হাউস তৈরি করব, আর আপনাকে আমাদের ফার্ম হাউসের দেখাশোনার দায়িত্ব দিতে চাই। আপনার কোনো অসুবিধা নেই তো? এখানে এত কেউ থাকতে আপনারা আমার কাছে এসেই বললেন কেন কথাটা? আর এখন জমি কিনবেন কবে, ফার্ম হাউস হবে কবে, আর আমাকে কাজ দেবেন কবে? আমাদের মতো গরিবদের এমন আশা দেখাবেন না ম্যাডাম। ক্ষমা করবেন, আমি আপনাকে মিথ্যা আশা দিচ্ছি না। আসলে আমরা এখানে ঘোরাঘুরি করতে গিয়ে আপনাদের সব কথা শুনে ফেলেছি। আপনাদের দুঃখ কষ্ট দূর করতে, আপনাদের পাশে দাঁড়াতেই আমরা এখানে এসেছি। এখান থেকে কিছুটা দূরে আমাদের একটা ফার্ম হাউস আছে, আপনি তাহলে আজ থেকে ওটার দেখাশোনা করুন। আমরা মাঝে মধ্যেই এখানে আসি, আর ফার্ম হাউসগুলো খুব নোংরা হয়ে পড়ে থাকে। আপনি ফার্ম হাউসের দায়িত্ব নিলে খুবই ভালো হবে। আপনি চাইলে মেয়েকে নিয়ে ওখানে থাকতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই নিন আপনার অ্যাডভান্স টাকা আর আমাদের পিকনিকের খাবার, আর এই যে ফার্ম হাউসের চাবি। কোনো অসুবিধা হলে আমাদের বলবেন। আচ্ছা, এবার আসি তাহলে। কাঞ্চনা দেবী তাদের অশ্রু ভরা চোখ নিয়ে ধন্যবাদ জানায়।
সে মনে মনে ভাবে উপরওয়ালা হয়তো তার প্রার্থনা শুনে নিয়েছে। কাঞ্চনা তাদের দেওয়া টাকা নিয়ে চাল ডাল সবজি অনেক কিছু কিনে নিয়ে আসে। তার খালি রান্নাঘর আনাজে ভরে ওঠে। সে মেঘাকে তার পছন্দের পনিরও রান্না করে খাওয়ায়। ফার্ম হাউসের দায়িত্ব সে নিপুণভাবে পালন করে। তার প্রাপ্য মাসিক বেতন দিয়ে তাদের খুব ভালো মতো সংসার চলে যায়। এখন তার রান্নাঘর আর কখনোই ফাঁকা থাকে না।